আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে আনসারিং কোশ্চেনস। আনসারিং কোশ্চেনস এটা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের আসে। একটি প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজ থেকে একের এতে 5টি প্রশ্ন থাকে। এই 5টি প্রশ্নের উত্তর আমাদের প্যাসেজ পড়ে পড়ে প্যাসেজ থেকে বের করে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদের আমি দেখেছি, তোমাদের যে লেখাটা, এই লেখাটার ভিতরে তোমাদের টেন্স ঠিক থাকে না, সাজানো ঠিক থাকে না, মূল অংশটা তোমরা না লিখে উল্টাপাল্টা কিছু সেন্টেন্স, আগোছালো সেন্টেন্স লিখে থাকো। এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ভার্ব ঠিক করে দিতে পারলে আমাদের অনেকাংশে সেন্টেন্সটা সাজানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট অনেকটা সমস্যা কমে যাবে। তো আমাদের আজকের যে টাইটেল ক্লাসের যে আমাদের যে শিরোনাম, সেটা হচ্ছে সাম পয়েন্টস ফর আনসারিং কোশ্চেনস, অর্থাৎ কোশ্চেন লেখার সময় কিছু পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে। তো 1 নাম্বার, আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে এই পয়েন্টসগুলো আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে আমাদের টেন্স ঠিক রাখতে হবে। টেন্স অর্থাৎ প্রশ্ন যেই টেন্সে করা হবে উত্তরও সেই টেন্সে দিতে হবে। প্রশ্ন যেই টেন্সে করা হবে উত্তরও সেই টেন্সে দিতে হবে। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, প্রশ্নে সবসময়ের জন্য যে স্ট্রাকচারটি ফলো করা হয় সেটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। মূল ভার্ব, তারপর এক্সট্রা অংশ থেকে থাকবে হচ্ছে এক্সটেনশন থাকবে, তারপর আমাদের এই জিজ্ঞাসাবোধক চিহ্নটা থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি ডাব্লিউএইচ এর ক্ষেত্রে এই স্ট্রাকচার। ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি স্ট্রাকচার? ডাব্লিউএইচ ওয়ার্ড, হু ইজ হোয়াট, তারপর হোয়েন, হোয়ার, এগুলা থাকবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অতিরিক্ত অংশ থাকলে সেটা। কিন্তু উত্তর লেখার সময় যে স্ট্রাকচারটা আমাদের দিতে হয় এভাবে আর থাকবে না। উত্তর লেখার সময় যেটি থাকবে এসভিও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সটেনশন এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ, এখানে যে অংশটা থাকে সেটাকে এক্সটেনশন বলে। তো উত্তর লেখার সময় তোমরা মনে রাখবা এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট এখানে থাকতে পারে অথবা তার অন্যভাবে এটাকে আমরা বলে থাকি এক্সটেনশন, বর্ধিত অংশ। তো প্রশ্ন করার সময় থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর মূল ভার্ব। উত্তর লেখার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রশ্ন করার সময় আমরা কি দেখলাম? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড। উত্তর লেখার সময় আমরা কি করব? সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব দরকার হয় তাহলে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি মূল ভার্ব এর ভিতরে আছে, তারপর অবজেক্ট। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে এসভিও। এসভিও। আর ডাব্লিউএইচ এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কি দাঁড়ালো? ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। দেখো, ডাব্লিউএইচ অক্সিলারি সাবজেক্ট মূল ভার্ব, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে উত্তর লেখার সময় আমরা এখানে উল্টাপাল্টা করে ফেলি, অর্থাৎ অনেক সময় ভার্ব আগে দিয়ে সাবজেক্ট পরে দিয়ে লিখে ফেলি, প্রশ্নে ঠিক যেভাবে আছে ওভাবে লেখার চেষ্টা করি। এটা করা যাবে না, তাহলে পুরো সেন্টেন্সটাই আমাদের ভুল হয়ে যাবে, আমরা কোনো মার্কস পাবো না। এখন আমরা দেখব প্রশ্ন করার সময় প্রশ্ন দেখে আমাদের সাবজেক্ট নির্ণয় করে সেভাবে আমরা সাজিয়ে লিখব। আর একটা বিষয় আমি বলেছি, প্রশ্ন যেই টেন্সে হবে উত্তরও সেই টেন্সে দিতে হবে। এখন দেখো, যদি প্রশ্ন করা হয় যে when did she get married? when did she get married? তার কখন বিয়ে হয়? তার কখন বিয়ে হয় বা সে কখন বিয়ে করেছিল? দেখো, ডিডটা হচ্ছে এখানে পাস্ট টেন্স। ডিড দেখেই আমরা বুঝে ফেলবো যে প্রশ্নটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি?
আমরা আগেই বলেছি যে আমাদের যদি প্রশ্ন যেই টেন্সে হবে উত্তরও সেই টেন্সে হবে। তো অক্সিলারি ভার্ব দেখে বোঝা যায় যে এটা কোন টেন্স। অক্সিলারি ভার্ব এখানে ডিড, ডিড দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর লিখতে গেলে আমাদের যদি এসভিও ফলো করি, এসভিও, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এস প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এস সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন। যাই হোক, এটা পাস্ট টেন্সের প্রশ্ন। সাবজেক্ট থাকবে, মূল ভার্বের ভি টু থাকবে, তারপর অবজেক্ট থাকবে। ডিড থাকবে কিনা থাকবে এটা আমরা আমাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এটা হচ্ছে ডিড দেখে বুঝেছি পাস্ট টেন্স, উত্তরটা হবে পাস্ট টেন্সে। তাহলে উত্তর লেখার সময় আমাদের কি লিখতে হবে? দেখো, যদি এস ভিও লিখি, এখানে সাবজেক্ট হচ্ছে শি, তাহলে আমরা শি লিখবো। আর ভি টু কি? মূল ভার্বের ভি টু। এই ভি টুটা কিন্তু ডিড নয়, এই ভি টুটা হচ্ছে মূল ভার্বের ভি টু, কিন্তু এখানে আছে দেখো ভি ওয়ান। গেট ভার্বটার তিনটা ফর্ম হচ্ছে গেট, গট, গট অথবা গটেনও লেখে কিন্তু, গেট, গট, গট অথবা গটেন। এখন দেখো, যদি ভি টু লিখি এস, এস ভি টু প্লাস অবজেক্ট, তাহলে উত্তরটা দাঁড়ায় শি গট ম্যারিড, শি গট ম্যারিড। যদি মনে করো যে 16 বছর বয়সে তার বয়স হয়, 16 বছর বয়সে তার বিয়ে হয়, তাহলে শি গট ম্যারিড অ্যাট 16, শি গট ম্যারিড অ্যাট 16। এখন দেখো একটা ব্যাপার, প্রশ্নটা হয়েছিল পাস্ট টেন্সের ডিড দিয়ে, উত্তর লেখার সময় আমরা কোনো ডিড লিখলাম না। উত্তর লেখার সময় আমরা ডিড লিখেছি? লিখিনি, কারণ এটা পাস্ট টেন্সের প্রশ্ন, উত্তরটাও আমরা পাস্ট টেন্সে করেছি। দেখো, গেটটা পাস্ট টেন্সের প্রশ্ন বিধায় উত্তর লেখার সময় গেটটা গট হয়ে গিয়েছে, আর ডিডটা আমাদের প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছিল, এই জন্য ডিডটা বাদ হয়েছে। আর একটা উদাহরণ দিব, যদি বলা হয় সে কখন কলেজে যায়, সে কখন কলেজে যায়, অথবা সকালে সে কি করে, সকালে সে কি করে, সকালে সে কি করে, হোয়াট ডাজ হি ডু ইন দ্য মর্নিং, সকালে সে কি করে, সকালে সে কি করে। এই সেন্টেন্স আমি আগে বলেছি ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব থাকে, আর সাবজেক্টের পরে, প্রশ্নে সাবজেক্টের পরে থাকে মূল ভার্ব। এই ক্ষেত্রে কিন্তু মূল ভার্ব এটা। আর এই ডাজ দেখে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার উত্তরটাও আমাদের কি হবে? যেহেতু ডাজ আছে, ডাজের সাথে এস বাই এস আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে সবসময়ের জন্য আমরা কি ইউজ করব? এস অথবা ইএস, এস অথবা ইএস। এখন দেখো, এই প্রশ্নটার উত্তর যদি এরকম হয়, সকালবেলা সে পড়াশোনা করে, অথবা সকালবেলা সে হোমওয়ার্ক করে, সকালবেলা সে তার হোমওয়ার্ক করে। এখন দেখো উত্তরটা কি লিখবো? আমি আগেই বলেছি উত্তর কি হবে, উত্তরটা হবে এসভিও, এসভিও, এসভিও। সাবজেক্ট অনুযায়ী সবসময়ের জন্য আমাদের কি করতে হবে? ভার্ব ইউজ করতে হবে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে সাবজেক্ট, হি মূল ভার্ব কি? হি, আর মূল ভার্ব হচ্ছে এখানে ডু। তাহলে হচ্ছে দেখো, প্রশ্ন ছিল হচ্ছে ভার্বের সাথে, অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস, অর্থাৎ ডাস দিয়ে কোনো প্রশ্ন হলে আমাদের ভার্বের সাথেও কি করতে হবে? এস বাই এস লাগাতে হবে। তাহলে হি ডাস হিজ homework in the morning, in the morning, he does his homework in the morning। এই ক্ষেত্রে এই হির পরে যে ডাজটা দেখছো, এই ডুটা হচ্ছে এই ডাজ, ডুটা ডাজ হয়ে গিয়েছে, কেননা আমাদের এই ভার্বের সাথে কি ছিল? এস বাই এস ছিল। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অবশ্যই হতে হবে ডাজ থাকলে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন হয়, সেই সেন্টেন্সে মূল ভার্বের সাথে উত্তর করার সময় সাবজেক্টের
পরে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এটি ছিল একটি বিষয়। তাহলে আমাদের এখন এখানে আমরা বুঝলাম যে ডু অথবা ডাজ দিয়ে যদি প্রশ্ন থাকে, ডাজ দিয়ে ডিড দিয়ে প্রশ্ন থাকে, তাহলে আমরা কিভাবে করব। অন্য সকল ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কিন্তু যেভাবে থাকে সেন্টেন্সে কিন্তু অন্য ডু, ডিড, ডাজ এগুলা হচ্ছে স্পেশাল। সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্স যদি তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্স যদি নেগেটিভ না হয়, যদি অ্যাফার্মেটিভ হয়, প্রশ্নে ডু, ডিড, ডাজ থাকলে উত্তর করার সময় এগুলা ব্যবহৃত হয় না। প্রশ্ন যদি নেগেটিভ না হয়, সেই প্রশ্নে যদি ডু, ডিড, ডাজ থাকে, তাহলে উত্তর করার সময় এটা ব্যবহৃত হয় না। সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব, তারপর অতিরিক্ত যে অংশগুলা থাকে এগুলা ব্যবহার করলে উত্তর হয়ে যায়। অন্য অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তেমন নয়। দেখো অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে, যেমন ধরো where has কামাল গন। কামাল কোথায় গিয়েছে, কামাল কোথায় গিয়েছে, এই প্রশ্নের উত্তর যদি এরকম হয় কামাল কলেজে গিয়েছে, তাহলে কি হবে দেখো, কামাল has gone to college। কামাল কলেজে গিয়েছে, কামাল কোথায় গিয়েছে, কলেজে গিয়েছে। এই ক্ষেত্রে দেখো প্রশ্ন অক্সিলারি ভার্ব হ্যাজ ছিল, হ্যাজ এখানেও আছে, কিন্তু ডু, ডিড, ডাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বগুলো অর্থাৎ ডু, ডিড, ডাজও অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু আমরা তা উত্তর করার সময় আনি নাই। উত্তর করার সময় আমরা কি করেছি, ডু, ডিড, ডাজ ওটা বাদ দিয়ে টেন্সটা ফলো করেছি। এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট থাকবে, হ্যাজ থাকবে, V3 থাকবে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল, এই জন্য আমরা হ্যাজ বাদ দিতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট থাকবে, হ্যাজ থাকবে, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। কিন্তু ডু, ডিড, ডাজের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল, সাবজেক্ট থাকবে, মূল ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে অক্সিলারি ভার্ব থাকে। অনুরূপভাবে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো। তাহলে দেখো আমি যদি বলি যে আমি এখন কথা বলছি, আমি এখন কথা বলছি, তাহলে কি উত্তর যদি আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি উত্তর এভাবে দেব, এটা কি কন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ডুইং, তুমি কি করছো, আমি কথা বলছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের আইএনজি, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের আইএনজি। এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা আমাকে করা হয়েছে, তাহলে আই এর পরে কি হবে, এম, ইজ, আর থেকে হবে হচ্ছে এম। আই অ্যাম ডুইং না দিয়ে আমি যদি বলা হয় আই অ্যাম টকিং নাও, আই অ্যাম টকিং নাও, আই অ্যাম টকিং নাও। তো ব্যাপারটা কি হলো, প্রশ্নটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, উত্তরটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আজকে আমরা শিখলাম সেটা হচ্ছে যে প্রশ্ন যেই টেন্সে হবে উত্তরও সেই টেন্সে দিতে হবে, প্রশ্ন যেই টেন্সে হবে উত্তরও সেই টেন্সে দিতে হবে। এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। ডু, ডিড, ডাজ যদি কোনো প্রশ্নে ব্যবহৃত হয়, তাহলে প্রশ্নটিতে যদি কোনো নট না থাকে, তাহলে উত্তর করার সময় ডাব্লিউএস এর পরে যে ডু, ডিড, ডাজ থাকে এটা ব্যবহৃত হয় না। আমরা হয় ভার্বের সাথে ডাজ থাকলে এস বাই এস লাগাবো, ডিড থাকলে ভার্বটা পাস্ট টেন্সে করে দিব, ডু থাকলে ভার্বটা ঠিক যেভাবে আছে ওভাবেই রাখবো, ডিড থাকলে ভার্বটা মূল ভার্বটা ডিড থাকলে মূল ভার্বটা V2
ডাস থাকলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব, ডিড থাকলে ভি2 করব, ডাস থাকলে এস বাই এস যোগ করব, ডু থাকলে মূল ভার্বটা নো চেঞ্জ, নো চেঞ্জ, অর্থাৎ এই যে ভার্বটা থাকে ডু ডিড ডাস থাকলে এই ভার্বগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে ডিড থাকলে মূল ভার্বটা ভি2, ডাস থাকলে মূল ভার্বের সাথে এস বাই এস, ডু থাকলে অর্থাৎ ডাব্লিউএস এর পরে এই ডু থাকলে ভার্বের কোনো চেঞ্জ হবে না। আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রশ্ন যেই টেন্সে থাকবে উত্তরটিও ঠিক এক টেন্সে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখন থেকে এই সাবজেক্ট ভার্ব প্রশ্নের সাথে মিল করে টেন্স অনুযায়ী সেন্টেন্সে তোমরা এখন থেকে ব্যবহার করবে, আমি এটা প্রত্যাশা করি। তোমরা যদি টেন্স ঠিক না করো, অর্থাৎ তোমাদের অর্গানাইজেশন যদি ঠিক না হয়, সাবজেক্ট ভার্বের যে জিনিসটা থাকে, ব্যাপারটা থাকে, এটা যদি ঠিক মতো না মিলে তাহলে কিন্তু তোমরা কোনো মার্কস পাবে না। এবং এটা শুধু এখন নয়, তোমাদের পরবর্তী জীবনে তোমরা তোমাদের ক্যারিয়ার লাইফে তোমরা যদি ঠিক মতো টেন্স ঠিক না করে ইংলিশ লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভালো জবের আশা তোমরা করতে পারো না। কাজেই তোমাদের এই যে টেন্সের যে ব্যাপারটা তোমরা আস্তে আস্তে দূর করে ফেলবে। কোনো প্রশ্ন থাকলে, আমি আজকে অনেক আলোচনা ছিল, আজকে আমি তোমাদের এটুকু দেখালাম। আমি আগামী ক্লাসে আগামী লেকচারে তোমাদের আরও কিছু নতুন বিষয় দেখানোর চেষ্টা করব। এবং তোমাদের এই লেকচারের পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবং তোমরা সবাই ভালো থাকবে এবং খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে। আমি আবারও বলছি, কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাবে। সবাই প্রার্থনা করবে, যার যার বাসায় থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।